নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 45। আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাস না, ভাইয়ার মনে আরশোলা কামড়ে দিয়েছে, এই জন্যে অস্থির লাগছে সব কিছু। ঠিক হতে একটা সময় লাগবে। মিমার আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাচ্চাও। ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছন ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবার বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়েছে কে জানে, তোরা চুপচাপ করে বস, গাড়িতে আরশোলা নেই। তারপর লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করে বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি বেশি লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুললো, আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর ফোনে ডাকলো। আবির শুধু ভ্রু নাচালো। তানভীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবে একটু শান্তি লাগবে। আবির ভ্রু কুটিয়ে তাকালো। তানভীর হাসি দেখে আবিরও খানিক হাসলো। তারপর তপ্ত স্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত ধানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে। তানভীরও আর কিছু বলল না। ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাইশাপুরের বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবাই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনকার অবস্থা ঠিকই দেখতে পাচ্ছে। গাড়িতে এসি চলছে, তারপর আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কোথা থেকে সে শাড়িতে নারী, কথায় রয়েছে যে শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিচি মেয়ের মতো সারাদিন বাড়ির ছোটাছুটি করতো, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে এসেছে। মায়াবিনী তো জানে না তার মায়ের জালে আবিরের মনটা বন্দি হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জেগেছে আবিরের অন্তরালে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দুটো চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো অবিরুদ্ধ ভালোবাসা একখণ্ড মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করাতে, মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোনো এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিক থেকে ওদিক থেকে খুলেই যাচ্ছে, তাই সেসব চেক করে ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভুজ কুচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করছে, আবির ভাইকে আমাকেই দেখছেন। সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তাতে কি মেঘের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বেশ খানিকক্ষণ থাকে, মনে মনে ভাবছে, এই চোখজোড়া কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে ছিল, নাকি দৃষ্টির সঙ্গে অনন্ত মতো অচরণ? ভাবতেই মেঘের ওষুধের প্রশস্ত হলো। হৃদয় যেমন অনুভূতিরা চোখের উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবে মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মতো আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। সামনে এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মন পাড়ার বারংবারই বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ছিল যেন ধূমকেতুর মতো। কয়েক মাসে অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা বা ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে, যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ, যার সংস্পর্শ নিজেকে অপরাধ মনে হয়, নিরাপদ মনে হয়।
যার দৃষ্টিতে কোনো অশ্লীলতার ছোঁয়া বা অনুভব নেই, যার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সে থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জোড়ে আবিরের সঙ্গ পাওয়ার জন্য অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামাতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখে আদি আর সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘিদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমও জানালো তারও ক্ষুধা লেগেছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু আবির হয়ে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনে। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নিয়েছে। চিড়িয়াখানা থেকে বের হতেই তার মেয়ে ঠাট্টা কণ্ঠে বলে, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিমার আদি তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। এই যে গাছের সাম্রাজ্য ঢুকে পড়েছে, চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 48 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবির হাঁটার গতি বেশ হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে দেখে মেয়ের পাগলামি দেখে মুচকি হাসলো। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বসন্তী রঙের পাঞ্জাবিতে আবির তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতেই মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্ছি লাগছে না। শাড়ি পরে হিল জুতোতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়ে 3 থেকে 4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টা স্বরে বলল, কি মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসছে নাকি? দ্বিতীয়জন বলল, হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ভাই ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে পড়ে যায়। আবির ভ্রু নাচাতেই মেঘ কপাল কুঁচকালো। প্রশ্ন করলো, আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট ফাঁকিয়ে হাসলো। মৃদু স্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন, আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থা নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বললেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তো শান্তি লাগবে। মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে ফেলে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্টস করছে, তা আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘের মানসিক পরিবর্তন পেত। আবির পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনের গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য এদিকে সেদিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপলটা দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলকে দেখছে। আবিরের গলা খাকারি দিয়ে ওর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, এইদিকে না, এদিকে দেখতে বলছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপলটাকে দেখতে বলছে। আবির বুঝে না বোঝার মতো ভান করছে আর মিটি মিটি হাসছে। আবির এবার কপালটার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানিক স্টুডেন্ট, তাই না? ওই যে গাছটার নিচে বসে আছে, ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বলতো? মেঘ আহামতের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বোঝাচ্ছি কি আর মানে বুঝছে না কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসে পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো জানিস না? জানবো না কেন, এটার বৈজ্ঞানিক নাম মেঘলা পমিথিয়া সিট্রের বায়োস্কোপিয়াস। আবির হাঁ করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, এটা টার্মিনাল আর্জুনা। কি পড়াশোনা করিস এটাও জানিস না? আরেকটা গাছের দিকে তাকিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বলতো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগে সরে বলল, বোটানিকে পড়ে বলে যেখানেই যাই সেখানে শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি?
তাহলে কেন আসছিস? বেড়াতে আসছি। বেড়াতে আসছিস বেড়া, এদিকে সেদিকে নজর আটকায় কেন? আবির ঘুরিয়ে ফিরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছে। এই কপালটিকে দেখা আবিরও ভালো লাগেনি। মেঘ ভেঙচি কেটে যেতে যেতে বলো, সুন্দর জিনিস নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমন কাপাল হিসাবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলে আবির ঠোঁট বাঁকালো, দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে গেল। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পর পর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখি শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ওরা আরও বড় তারছিরা। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বাড়িয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আবার বোনের কত ট্যালেন্ট দেখছো। আবির হেসে ফেললো, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভি দুজনে সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে দাঁড়িয়ে আছে আর খাচ্ছে। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারেই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কাউকে কোনো মেয়েকে এইভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। আবিরের দিকে তাকিয়ে এলো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবির বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল কুটালো। তাকাও তানভীরের দিকে। তানভীর আগে থেকে সূক্ষ্মতে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞাসা করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরের ইশারায় জিজ্ঞাসা করলো, কি সমস্যা? আবির ইশারাতে বুঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদেরকে নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু নাচিয়ে চোখ বড় বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখে তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিমার আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের দিকে তাকালো। মেঘের কপালে কয়েকটা স্তর ভাঁজ, ভ্রু কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডাকা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠ শুধল, ছেলেগুলো আমার সরি কেন বললো? আমি কি জানি? মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আপনি নিজের ঠোঁট কামড়ে এক আঙুলে মেঘের নাকের ডাগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে কিন্তু সেই লাগে, পুরে অগ্নিকর্ণা। সারাক্ষণ এভাবে ঘুরবি তাহলে কোনো ছেলেই বাজে কমেন্টস করবে না, তারপরও তাদের এসে সরি বলতে হবে না। এবার এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়াতেই মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসের চুলগুলো এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকা আটকে আছে কিনা। আবির যতবারই কাছে আসে, আবিরের গায়ের গন্ধ মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মালা কিনে মুকুট কিনেছে। দু হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট, আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আছে নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিক্সাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার ওপর আবিরের যত্ন বারংবার অনুভূতি হচ্ছে। নতুনভাবে প্রেম জন্মেছে। নতুন করে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞাসা করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখন নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অসন্তোষী সেখানে যাবে, কোনো প্রশ্ন করবে না। সেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো, কলিং বেল চাপতে কিছুক্ষণের মতো দরজা খুলে গেল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মায়েশা আপু একগালে হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, এতদিনে বোনের কথা মনে পড়লো? আবির মুখে হাসি রেখে ঠাট্টা স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কী কাজে ব্যস্ত তা আমার জানাই আছে। আবির মায়েশার দিকে থেকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মায়েশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকলো, এই যে ম্যাডাম আসুন। মেঘ
গুটিসুটি পায়ে দরজা পর্যন্ত পৌঁছাতেই মেঘকে দেখে মাইশা দু হাতে নিজের দুগালে হাত রাখলো। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাইরে থেকে মেঘকে জড়িয়ে ধরে। মেঘ ও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজকে আপুকে দেখছে। আবির অবশ্য আগেও বলেছে বাসা ও আবির ঠিকই করে দিয়েছে। মেঘ জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এখনই, তোমরা ভেতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসায় দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, সারিয়ে পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা বা আমি তোকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ বোঝে না? মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কী হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখে বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারো হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু পর মাইশা আপু হাজব্যান্ড বাসায় এসেছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেইন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনে অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকেও ডাকলো। আবিরের কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নও নিতে হবে। আবির মুচকি এসে বলল, বিয়েটা তো করতে দাও, যত্ন কি কাকে বলে কত প্রকার বিস্তারিতভাবে দেখতে পাবে। আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর, মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার দিকে এসেছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরের খুব ইচ্ছা করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুঠাৎ বন্যাকে কল দেওয়াটা নিজের কাছে খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত পৌঁছাবে, তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশপাশে তাকাচ্ছে। আঁখি জোড়া অবরত তাকে খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো ওই দিকে। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতে হঠাৎই চোখে পড়লো হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক। আপন মনে ঝালমুড়ি খাচ্ছে সে ওঠার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার চোখ দুটো গাঢ় কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরতে না সরতে ভেতর থেকে মিম বন্যাকে দেখে উঠে চেঁচিয়ে বলল, ভাই দেখো না বন্যা আপু। এতে তানভীরের হুঁশ ফেরে। মিমার আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করলো, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতে ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিরবতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে এসেছো? বন্যা এবার একটু সশব্দ করেই হাসলো। এবার সবার মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁট জোড়া আরও প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, এ তো আপুরা চলে এসেছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ সরল স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পেরেছি, আপনার কথা অনেক শুনেছি। আপনি নাকি খুব রাগী। তানভীরের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। বন্যা আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোকলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকে একটু ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না, বনু আসেনি, মিমার আদিকে নিয়ে গাড়িতে আছে। বন্যা ততস্থ হয়ে বলল, আগে বলেননি কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখে আসি। বন্যা বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদেরকে নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য একদিন আসবনি।
বন্যা, মিম আর আদির সঙ্গে গল্প করছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণ আবির মেঘকে নিয়ে চলে এসেছে। তানভীর গলিতে ওদের নামিয়ে দিয়েছে। 3 ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথায় মুকুট কিনে দিয়েছে। সেটা দেখে মিম আর মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন দিতে পারে। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে, সেও কথা বলেছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরেই তানভীর বন্যা নাম্বারে কল দিল। আজ প্রথমবার এই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কী করছো? তেমন কিছু না। কেন? হাত কাটছো কীভাবে? বন্যা আতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসার হাতের কথা জিজ্ঞাসা করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, দা লেগে কেটে গেছিল। তানভীর আগে সরে বলল, দা লেগে হাত কাটবে কিভাবে? কাজ করার সবাই মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখে বুঝছি। ওষুধ খেয়ে মতো ঠিকঠাক রাখছি। এদিকে মেঘ ঘণ্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব সন্তর্পণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখলো, বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযোগ স্তব্ধ হয়ে গেল। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথা খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্ট করে বলছে। মেঘের ঢোক গেলে আস্তে করে গলা কেটে দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুল স্পর্শ করেছে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়ে দেখছে না। আবিরের মাথায় হাত বোলাতে বোলাতে মেঘ ডাকলো, আবির ভাই। আপনার কি হয়েছে? কী নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপির বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করাবো কিছুই ভাবতে পারছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘানি ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপি কি আপনার একার নাকি? ফুপিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এ দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম না তোকে কি এই ঘটনা জড়াতে চাই না? কেন বুঝতে চাচ্ছিস না? কিছু হবে না আমার। আপনি তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা, রাজকন্যার কথা কে বা মনে করবে শুনি? আবির মলিন হাসল, পুনরায় গভীর কণ্ঠে বলল, তোকে কিছু করতে হবে না। আমি বড় আব্বু আর আম্মুকে রাজি করে দিতে পারবো, আপনি ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, রাজকন্যার ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতর আচরণ আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছু হবে না জনাব, আমি এখন রাজি করিয়ে আসছি। এই শোন, পরে শুনো, রাজকন্যা এখন গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছে। বাবার এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।